নমস্কার বন্ধুরা, আমাদের নিজেদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। চলুন আজকের গল্প শুরু করা যাক। দিল্লিতে একা থাকা নিকিতাজিকে তার খালি ঘর যেন গ্রাস করতে আসত। ছেলে বিবান এক বিদেশি মেয়েকে বিয়ে করে চিরদিনের জন্য বিদেশে বসবাস শুরু করেছিল। সপ্তাহখানেক আগে মহারাষ্ট্রে থাকা মেয়ে সিয়া এবং জামাই যতীনের কাছে তিনি এই ভেবে এসেছিলেন যে কয়েকদিনের জন্য হলেও তার একাকিত্ব দূর হবে, আর তার অন্তঃসত্ত্বা মেয়েও কিছুটা সাহায্য পাবে। কিন্তু গতরাত 11টার সময় তৃষ্ণায় গলা শুকিয়ে গেলে তিনি যখন জল খেতে ওঠেন, তখন মেয়ে আর জামাইয়ের ঘর থেকে আসা ফিসফিসানির শব্দে তাকে থমকে যেতে হলো, কারণ তাদের আলোচনার মূল বিষয় ছিল একই। ইয়ার, তোমার মা এখান থেকে কবে যাবেন? এত বড় শহরে নিজেদের খরচ চালানোই কঠিন, তার ওপর এদের খাওয়া আর থাকা। যতীনের বিরক্তিভরা প্রশ্ন তার কানে স্পষ্ট ভেসে আসছিল। তোমার কি মনে হয় আমি কি এই ব্যাপারটা বুঝি না? তবে আমি পুরো হিসেব কষে নিয়েছি। যখন থেকে মা এসেছেন আমি রান্নার লোকটির ছুটি করে দিয়েছি, এটা বলে যে মা, আমার তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করে। আর মা নার্সও বটে, তাই বাচ্চা হওয়ার আগে এবং পরেও আমার পুরো যত্ন বিনামূল্যে হয়ে যাবে। দেখতে গেলে তার খাবারের খরচ আর কতটুকুই বা, 4টে রুটি সকালে, 4টে রুটি সন্ধ্যায়। আর আমাদের এটাও ভোলা উচিত নয় যে তার কাছে সম্পদের অভাব নেই। যদি তিনি আমাদের কাছে সুখে শান্তিতে থাকেন, তবে আজ না হোক কাল তার সমস্ত সম্পত্তিও আমাদের হবে। ভাই তো এমনিতেও ভারতে ফিরে আসছে না। বলতে বলতে সিয়ার হাসি তার কানে পড়ল। তার মনে হলো তিনি মাথা ঘুরে সেখানেই পড়ে যাবেন। কোনো মতে নিজেকে সামলে যখন তিনি ঘরের দিকে এলেন, তখন শিয়া আর যতীনের আসল রূপ জানতে পেরে তার মন অত্যন্ত আঘাত পেল। মনের অস্থিরতা ও ছটপটানি কিছুটা কমানোর জন্য সন্ধ্যার সময় ঘোরার নাম করে তিনি বাড়ির কাছে একটি পার্কে এলেন। কিন্তু এখানে এসেও তার অস্থিরতা কাটল না। দৃষ্টি সামনে ছিল, কিন্তু মনে সেই দ্বিধাদ্বন্দ্বই কাজ করছিল। ঠিক তখনই সামনে কিছুটা দূরে প্রায় তারই বয়সী ৩-৪ জন লোককে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেল। তিনি আরও কিছু ভাববেন তার আগেই তাদের মধ্যে একজন লোক তার দিকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি ঘাবড়ে গেলেন, এখন কি করবেন? অচেনা শহরে এই অপরিচিত লোকজনের ভিড়, এত বয়স হওয়া সত্ত্বেও কেন এই অস্থিরতা? আরে, তিনি তো আর কোনো মেয়ে নন যে কেউ তাকে উত্ত্যক্ত করতে আসবে। হয়তো কিছু জিজ্ঞাসা করতে আসছেন। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন। দৃষ্টি, তুমি এখানে কি করছো? চমকে উঠলেন তিনি এই চিরপরিচিত কণ্ঠস্বর শুনে। কে দৃষ্টি? মাফ করবেন, আমি নিকিতাজি, আমি কাছের অ্যাপার্টমেন্টেই থাকি। ঘাবড়ে গিয়ে তিনি তার ছোটবেলার নামটাই ভুলে গেলেন। কণ্ঠস্বরটি চেনার জন্য তার সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হল। হ্যাঁ শ্রদ্ধেয় নিকিতাজি, আমি আপনার কথাই বলছি। আই অ্যাম সঞ্জয় ফ্রম ভোপাল। ভোপাল শব্দটি শোনা মাত্রই যেন তার কোনো স্মৃতি ফিরে এলো। কত বছর পরে তিনি এই নামটি শুনলেন, যা সর্বদা তার হৃদয়ে বিদ্যমান ছিল। কিন্তু সঞ্জয়কে সামনে দাঁড়িয়ে দেখেও তিনি চিনতে পারছিলেন না, কারণ তার মধ্যে অনেক পরিবর্তন এসে গিয়েছিল। কোথায় সেই রোগা পাতলা শীর্ণ চেহারার সঞ্জয়, আর কোথায় এই কিছুটা বয়স্ক কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী সঞ্জয়? তার খুব অবাক লাগল এবং একই সঙ্গে খুব আনন্দও হল। তার ঘরের নাম, ডাকনাম শুনে তার মনে হলো যেন তিনি ছোট মেয়ে হয়ে গেছেন। আরে, এখনো চিনতে পারোনি? বলে সঞ্জয় আলতো করে তার কাঁধে হাত রাখলেন। চিনব না কেন সঞ্জয়, অবশ্যই চিনেছি। এসো, তোমাকে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই বলে তিনি তাকে বন্ধুদের কাছে নিয়ে গেলেন। বন্ধুদের সঙ্গে পরিচয় হওয়ার পরে নিকিতাজি বললেন, আমার এবার বাড়ি যাওয়া উচিত সঞ্জয়, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন তো আমরা ঠিকমতো কথা বলতে পারলাম না, কিন্তু কাল বিকেল 5টায় এই বেঞ্চে এসো। পুরনো স্মৃতি তাজা করব আর একে অপরের সম্পর্কে অনেক কথা বলবো। আসবে তো দৃষ্টি? সঞ্জয় আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, অবশ্যই, তবে এখন চলি। বাড়ি ফেরার পথে অন্ধকার নামতে শুরু করেছিল, কিন্তু তার মন খুশিতে ভরপুর ছিল। তার ক্লান্ত পায়ে যেন গতি এসে গিয়েছিল। বয়সের দুর্বলতা, শরীরের ক্লান্তি সব কিছু উধাও হয়ে গিয়েছিল। এত বছর পরে এক অচেনা শহরে সঞ্জয়কে খুঁজে পাওয়া তার কাছে কোনো বিস্ময়ের চেয়ে কম মনে হচ্ছিল না। বাড়ি পৌঁছে তিনি রাতের খাবার খেলেন, প্রতিদিনের মতো কাজ সারলেন এবং বিছানায় শুয়ে পড়লেন। অতিরিক্ত আনন্দের কারণে তার চোখে ঘুম ছিল না। তার জীবনের বইয়ের প্রতিটি পাতা তার সামনে একে একে খুলতে শুরু করল, যেখানে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তার বন্ধুকে এবং তার সাথে কাটানো সেই মিষ্টি মুহূর্তগুলিকে, যা তিনি প্রাণ ভরে উপভোগ করতেন।
ছোটবেলার সেই সময় যখন তাদের হাসা কাঁদা ঝগড়া করা মান অভিমান সব কিছুই সঞ্জয়ের সঙ্গেই হতো। রেগে গিয়ে ঝগড়ার সময় তো তিনি সঞ্জয়কে তুলে আছাড়ও মেরে দিতেন। আসলে তিনি শরীরভাবে শক্তিশালী ছিলেন আর সঞ্জয় ছিলেন রোগা পাতলা। তবুও সঞ্জয় তার জন্য নিজের বন্ধুদের সাথেও মারামারি করতেন। কাবাডি গিলিডান্ডা খো খো লুকোচুরি এমন বহু খেলা খেলতে খেলতে কখন যে স্কুল থেকে কলেজে এসে গেলেন তারা বুঝতেই পারেননি। কিন্তু সঞ্জয় অনিচ্ছা সত্ত্বেও আইনের ক্ষেত্র বেছে নিলেন, আর নিকিতাজি চিকিৎসা ক্ষেত্রকে বেছে নিলেন। এরপরে সঞ্জয় উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেলেন, আর এই ফাঁকে তার দাদা বৌদি দিল্লিতে থাকা এক ব্যবসায়ী রোহনের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর থেকে তার ভোপাল আসা অনেক কমে গেল। এদিকে শ্বশুরবাড়িতে তার স্বামী রোহন বাবা মায়ের একমাত্র সন্তান এবং একজন স্বেচ্ছাচারী মানুষ ছিলেন, যার দিনের চেয়ে রাতগুলি বেশি রঙিন হতো। মদ ও শখের নেশাগ্রস্ত রোহন তাকে বিয়েও করেছিলেন শুধুমাত্র বাবা মায়ের কথা রাখার জন্য। তিনি তাকে কখনো স্ত্রীর মর্যাদা দেননি। তিনি তার কাছে ভোগের একটি বস্তু মাত্র ছিলেন। তার কাছে স্ত্রীর সম্মান পায়ের জুতোর চেয়ে বেশি কিছু ছিল না। তবে নিকিতাজির শ্বশুর শাশুড়ি খুব ভালো ছিলেন। তারা তাকে অনেক বেশি ভালোবাসা ও আপনত্ব দিয়েছিলেন। শাশুড়ি নিজেই তাকে পছন্দ করে এনেছিলেন, তাই তিনি নিকিতাজিকে খুব স্নেহ করতেন। নিকিতাজির একাকিত্ব ও মন খারাপ তাদের চোখ এড়ায়নি। তারা তাকে সাহস জুগিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বললেন, যা বিয়ের কারণে অসমাপ্ত থেকে গিয়েছিল। নিকিতাজি কলেজে যাওয়া শুরু করলেন। যদিও রোহন তার বাড়ি থেকে বাইরে যাওয়া একেবারেই পছন্দ করতেন না, কিন্তু তার মায়ের সামনে তার কোনো কথা চলত না। নিকিতাজির জীবনে এর ফলে একটা বিশাল পরিবর্তন এলো। তিনি নার্সিং ট্রেনিং শেষ করলেন। পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে তার আত্মবিশ্বাসও বেড়ে গেল। কিন্তু রোহনের কাছে নিকিতাজি আজও অস্তিত্বহীনই ছিলেন। নিকিতাজির মন আবেগময় প্রেমের জন্য আকুল থাকত। তিনি তার মনের সব কথা রোহনের সাথে ভাগ করে নিতে চাইতেন, কিন্তু নিজের ব্যবসা এবং বাকি সময়টা তার রঙিন জীবন নিয়ে ব্যস্ত রোহন কখনো নিকিতাজির এই গুমোট ভাব টের পাননি। এই পানসে জীবনযাপন করতে করতে নিকিতাজি 2 মিষ্টি সন্তানের মা হলেন। ছেলে বিবান ও মেয়ে সিয়ার আগমনে তার জীবন একটা দিশা পেয়েছিল, কিন্তু রোহনের জীবন তখনও সেই পুরনো ধারায় চলছিল। নিকিতাজির সন্তানদের নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি আরও স্বাধীনতা পেয়েছিলেন। হ্যাঁ, নিকিতাজির জীবন ঠিকই গতি পেয়েছিল। তখনই হৃদরোগে শ্বশুরের মৃত্যু হওয়ায় তার ওপর যেন পাহাড় ভেঙে পড়ল। অর্থনৈতিকভাবে নিকিতাজি তার শ্বশুরের ওপরেই নির্ভরশীল ছিলেন। রোহনের আগে থেকেই সংসার বা ঘর গৃহস্থালির প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না। বাবার চলে যাওয়ার পর তিনি নিজেকে বাড়ির মালিক মনে করতে শুরু করলেন। দুজনের মধ্যে এসব চলতে থাকল। নিকিতাজি বাচ্চাদের লালন পালন ও পড়াশোনার খরচ নিয়ে অর্থনৈতিকভাবে খুব সমস্যায় পড়তে শুরু করলেন। এটা দেখে তার শাশুড়ি বাচ্চাদের ও তার ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের অর্ধেক সম্পত্তি নিকিতাজির নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই কথা জানতে পেরে রোহন বাড়ি এসে নিকিতাজিকে কৈফিয়ত চাইলেন, কিন্তু তার মা পুত্রবধূর পক্ষ নিয়ে তাকে বকুনি দিলেন। তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। নিকিতাজির মন খুব খারাপ হল। যে সম্পর্কটিকে তিনি সবসময় সততার সাথে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন, আজ তা পুরোপুরি ভেঙে গেল। তার মন চাইল তিনি তার নীরবতা ভেঙে সম্পত্তির কাগজপত্র রোহনের মুখে ছুঁড়ে মারুন এবং তাকে এটা বোঝান যে তিনি সম্পত্তির লোভী নন। কিন্তু নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি চুপ রইলেন। সময়ের গতিতে নিকিতাজির পদক্ষেপগুলি আরও একবার চলতে শুরু করল। বাচ্চাদের যত্ন এবং বৃদ্ধা শাশুড়ির দেখাশোনায় ব্যস্ত নিকিতাজি যেন নিজেকে ভুলেই গিয়েছিলেন। নিজের কষ্ট ও সমস্যা নিয়ে ভাবার মতো সময়ও তার ছিল না, শক্তিও ছিল না। তার ছেলেমেয়েরা এখন কিছুটা বুঝতে শিখেছিল। এমন সময়ে একদিন রাতে নিকিতাজির শাশুড়ির শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তাদের পারিবারিক ডাক্তারও শহরের বাইরে ছিলেন। অন্য কোনো সাহায্য না পাওয়ায় তিনি বাধ্য হয়ে রোহানকে ফোন করলেন। মা যখন তোমাকে সম্পত্তি দিয়েছেন, তখন এখন তার দায়িত্ব তুমিই পালন করো। আমি তো এমনিতেও তাদের অপদার্থ সন্তান। এক কথায় কথা শেষ করে রোহন ফোন কেটে দিলেন। হতাশ ও চিন্তিত নিকিতাজি তবুও সাহস না হারিয়ে তার শাশুড়ির চিকিৎসা নিজের যোগ্যতার জোরেই করলেন। তিনি শুধু তাকে বাঁচালেনই না, সুস্থ না হওয়া পর্যন্ত সঠিক যত্নও নিলেন। এই কঠিন সময়ে তার ধৈর্য এবং কর্মদক্ষতা দেখে তাদের পারিবারিক ডাক্তার, তিনি এখন তার শাশুড়ির চিকিৎসারত ডাক্তার, তাকে তার হাসপাতালে চাকরির প্রস্তাব দিলেন। নিকিতাজি বড় দ্বিধায় পড়ে গেলেন, কারণ এখন তার বড় হতে থাকা সন্তানদের তার আরও বেশি প্রয়োজন ছিল।
কিন্তু শাশুড়ির এই কথা বোঝানোর পরে যে তিনি বাচ্চাদের দেখাশোনায় তাকে কিছুটা সাহায্য করবেন, তিনি রাজি হয়ে গেলেন। তার চাকরি করার আরও একটি কারণ ছিল নিঃসন্দেহে টাকা, যার প্রয়োজন নিকিতাজির এখন খুব বেশি ছিল। এখন নিকিতাজির বেশিরভাগ সময় হাসপাতালে কাটত। বাড়িতে শাশুড়ি ও বাচ্চাদের খুব দায়িত্বের সাথে সামলে রেখেছিলেন। খুব দ্রুত নিজের পরিশ্রম ও যোগ্যতার জোরে তিনি উন্নতি করলেন। এখন তিনি ভালো বেতন পাচ্ছিলেন। তবে এর মাঝে রোহনের তাকে বাড়ি এসে বকাঝকা করা অব্যাহত ছিল। এর পরিপ্রেক্ষিতে তার শাশুড়ির অনেক বোঝানোর পরে তিনি তালাকের জন্য আবেদন করলেন। রোহন সম্পর্কে সবাই ভালোভাবেই জানত। অন্য সবার সহযোগিতায় দ্রুতই তালাক মঞ্জুর হয়ে গেল। কয়েক বছর কেটে গেল, তার শাশুড়িও মারা গেলেন, কিন্তু তিনি যাওয়ার আগে তাকে খুব আত্মনির্ভরশীল করে দিয়ে গিয়েছিলেন। তার অভাব তিনি অনুভব করতেন, তবে এখন তার ব্যক্তিত্বে নতুন করে জেল্লা আসছিল। তিনি তার ছেলে বিবানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠালেন এবং মেয়ে সিয়াকে তার পছন্দের বিষয়ে ভর্তি করিয়ে দিলেন। এখন রোহনের সাথে তার দেখা হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের মোড় এখনও তার কিছু পরীক্ষা নিতে আগ্রহী ছিল। কয়েক বছরের মধ্যেই তার সব ত্যাগ ও তপস্যা ভুলে বিবান বিদেশে বিয়ে করে সেখানেই নাগরিকত্ব গ্রহণ করল। এত বছর ধরে সে ভারতে এসেছে মাত্র 2 বার। নিকিতাজি খুব মানসিক আঘাত পেলেন, কিন্তু তিনি আর কী বা করতে পারতেন। এদিকে মেয়ে সিয়াও পড়াশোনার সময়েই যতীনের প্রেমে পড়ে গিয়েছিল। সমাজের পরোয়া না করে তিনি মেয়েকে যতীনের সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মুখে ভালোবাসার সাথে মা করা জামাই যে বেইমান হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু যখন নিজের মুদ্রাই অচল, তখন আর কাকে দোষ দেওয়া যায়। কিছুদিন আগেই তিনি এই ফ্ল্যাটটি কেনার জন্য 1 লাখ টাকা দিয়ে জামাইকে সাহায্য করেছিলেন। এসব ভাবতে ভাবতে তার চোখে জল এসে গেল। আজকাল সম্পর্কগুলো সত্যিই স্বার্থের হয়ে গেছে। অন্যদের কথা বাদ দিলেও তার নিজের মেয়েও, তার তো সবকিছুই বাচ্চাদের জন্য ছিল, তবুও কেন তাদের মন এত মলিন? তার চোখ থেকে জল গড়িয়ে গালে এসে পড়ল। কাল তিনি সঞ্জয়কে তার অতীত সম্পর্কে কি বলবেন? এটাই যে তার অতীতে তিনি প্রতিটি সম্পর্কের কাছ থেকে শুধু ধোঁকা খেয়েছেন। এর চেয়ে ভালো যে তিনি কাল সঞ্জয়ের সঙ্গে দেখাই করতে যাবেন না। এত বড় শহরে সঞ্জয় তাকে কোথাও খুঁজে পাবেন না। কিন্তু ছোটবেলার বন্ধুর সাথে দেখা করার লোভ তিনি ছাড়তে পারছিলেন না। কারণ এই পরিস্থিতিতে দৈবক্রমে সঞ্জয়ের দেখা পাওয়া তাকে খুব শান্তি দিচ্ছিল। সঞ্জয় তার মনের মরুভূমিতে যেন এক ঠান্ডা হাওয়ার ঝটকা হয়ে এসেছিলেন। এই বয়সে এই ধরনের কথা তিনি কিভাবে ভাবতে পারেন? তার বয়সে কি এই ধরনের চিন্তা মানায়? এমন অসংখ্য প্রশ্নে তার মস্তিষ্ক তোলপাড় হচ্ছিল। তিনি ভালো করেই জানতেন যে এটা কোনো কামনাজনিত প্রেম নয়, বরং কোনো আপনজনের অভাবের সঙ্গে যুক্ত নিছকই এক সদ্ভাব, যা তার দুঃখ কষ্ট একজন সত্যিকারের সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে উঠেছে। যে সঙ্গী তাকে ভালোভাবে বোঝে এবং যাকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এই সব ভাবতে ভাবতে কখন যে তার চোখ লেগে গেল তিনি বুঝতেই পারলেন না। সকাল 7টা থেকেই মেয়ে তাকে মা বলে ডাকতে শুরু করল। ঠিকই তো, তিনি তো এই বাড়িতে একজন চাকরানিই ছিলেন, তাও আবার বেতনহীন। তবুও তিনি হেসে উঠলেন, তার মন কিছুটা হালকা হয়েছিল। তাকে দেখে মেয়ে হেসে বলল, মা, তুমি কতক্ষণ ঘুমো? তুমি তো জানো যে আমি সকালে তোমার হাতের চা খাই। এখনই বানিয়ে দিচ্ছি বলে তিনি অন্যদিকে চোখ ফেরালেন। মেয়ের বানানো হাসি বেশিক্ষণ দেখার ইচ্ছে হল না তার। তাদের বাড়ির সব কাজ সেরে প্রতিদিনের মতো 5টায় নিকিতাজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পার্কে পৌঁছে দেখলেন সঞ্জয় তার জন্য অপেক্ষা করছেন। এসো দৃষ্টি, আমি তোমার অপেক্ষা করছিলাম, সঞ্জয় খুশি এবং একাকিত্বের সাথে বললেন। আমার কি খুব দেরি হয়ে গেল সঞ্জয়? তোমার কি বেশিক্ষণ অপেক্ষা করতে হলো? হ্যাঁ, অপেক্ষা তো করতে হলো, সঞ্জয় রহস্যময়ভাবে হাসলেন। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে তাদের ছোটবেলাটা আরও একবার বাঁচতে শুরু করলেন। পুরনো সব কথা মনে করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেলেন। হ্যাঁ, সত্যি বলতে গেলে দুজনেরই অবস্থা খারাপ ছিল। তখনই সঞ্জয় তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কেমন আছো নিকিতাজি? মানে তোমার স্বামী ও বাচ্চারা কেমন আছে? কোথায় আছে? তোমার আজকের জীবন সম্পর্কে কিছু বলো। আমি একদম ঠিক আছি, খুব ভালো আছি, বলতে বলতে নিকিতাজি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। খুব ভালো কথা, এই কথাটা মুখ এদিকে ফিরিয়ে বলো তো। সঞ্জয় এবার আসল প্রসঙ্গে এলেন। ছোটবেলা থেকেই আমি তোমার চোখের ভাষা বুঝি। তুমি আমার কাছে লুকাতে পারবে না,
তোমার অস্থিরতা ও ছটপটানি কিছু একটা তোমার ভেতরে চলছে। আমি কালই সেটা লক্ষ্য করেছিলাম, যখন তুমি আমাদের দেখেও না দেখার ভান করেছিলে। তোমার কোনো চিন্তায় ডুবে থাকাটা স্পষ্টই বোঝাচ্ছিল যে তুমি কিছু নিয়ে চিন্তিত। আমার চোখ তোমার ওপর পড়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে চিনতে পেরেছিলাম। এবার আমাকে পরিষ্কার করে বলো, তুমি কেমন আছো? তোমার সম্পর্কে পুরো সত্যিটা বলো। আর হ্যাঁ, এটা জানার পুরো অধিকার আমার আছে। সঞ্জয়ের এই কথা শুনে নিকিতাজি অঝরে কাঁদতে শুরু করলেন। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার বিয়ে থেকে শুরু করে স্বামীর অবিশ্বাস, নিজের গুমোট অবস্থা, শাশুড়ি শ্বশুর, নিজের বাচ্চাদের লালন পালন, সব গল্প তিনি বলে ফেললেন। ওহ, তুমি সারা জীবন এত কষ্ট সহ্য করেছ। একবার তো তোমার দাদা বৌদিকে জানাতে পারতে। কি জানাতাম সঞ্জয়, আমার সুখী তো তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল। তাদের মতে আমি খুব বড় পরিবারে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম। তাদের সত্যিটা বলে কিভাবে দুঃখ দিতাম। থাক, যা হয়েছে ভুলে যাও, চলো আমার বাড়ি চলো। সঞ্জয় তার হাত ধরে বললেন। না সঞ্জয়, আজ অনেক দেরি হয়ে গেছে। সিয়া হয়তো চিন্তিত হচ্ছে। অন্য কোনো দিন যাব তোমার বাড়ি। সঞ্জয় হঠাৎ তার হাত ধরায় তিনি কিছুটা ইতস্তত করে গেলেন। তুমি আজই যাবে। আজ পর্যন্ত অনেক কষ্ট পেয়েছ, এবার একটু তাদেরও চিন্তিত হতে দাও। আমার বাচ্চাদের সাথে দেখা করো, তোমার সত্যিই ভালো লাগবে। এই বলে সঞ্জয় উঠে দাঁড়ালেন। সঞ্জয়ের জেদের কাছে অসহায় নিকিতাজি সংকোচের সাথে তার সঙ্গী হলেন। খুব আন্তরিকতার সাথে সঞ্জয়ের পুত্রবধূ নিকিতাজিকে স্বাগত জানাল। কিছুক্ষণের জন্য নিকিতাজি যেন নিজেকে ভুলেই গেলেন। সঞ্জয়ের নাতির সাথে খেলতে খেলতে তিনি নিজেও ছোট মেয়ে হয়ে গেলেন। কথাবার্তার মধ্যে সঞ্জয়ের পুত্রবধূর কাছ থেকেই তিনি জানতে পারলেন যে তার শাশুড়ি অর্থাৎ সঞ্জয়ের স্ত্রী ৪ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সেদিন সঞ্জয়ের জন্মদিন ছিল এবং তিনি সঞ্জয়ের জন্মদিনের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করতে বাইরে গিয়েছিলেন। এটা শুনে নিকিতাজি চমকে উঠলেন। সঞ্জয়ের জন্য তার খুব দুঃখ হল। হঠাৎ তার নজর ঘড়ির দিকে পড়ল এবং তিনি যাওয়ার উদ্যোগ নিলেন। সঞ্জয় তাকে পৌঁছে দিতে পায়ে হেঁটে তার অ্যাপার্টমেন্টের বাইরে পর্যন্ত এলেন। সঞ্জয়, তোমার নাতি আর পুত্রবধূর সাথে দেখা পড়ে আমার খুব ভালো লাগলো। সত্যি তুমি খুব সুখী। আরে, তুমি এখনও আমাদের জয়বীরুর সাথে দেখা করনি জনাব। তারা অফিস থেকে অনেক দেরিতে ফেরে। সঞ্জয় হেসে বললেন। থাক, তাহলে আরেক দিন। বলতে বলতে নিকিতাজি লিফটের দিকে হাঁটতে শুরু করলেন। আর কখন দেখা হবে? সঞ্জয় তাকে ডাকলেন। হ্যাঁ, দেখি কখন দেখা হয়, নিকিতাজি কিছুটা বিষণ্ণ স্বরে বললেন। আরে, আমাদের বাড়ি তো এত কাছে, আর দেখা করার জন্য এত ভাবছ। কাল সন্ধ্যায় পার্কে দেখা হচ্ছে, সঞ্জয় জোর দিলেন। ঠিক আছে সঞ্জয়, আমি তোমাকে ফোন করব, যেমন সম্ভব হয়। বলতে বলতে তিনি লম্বা লম্বা পা ফেলে লিফটে ঢুকে গেলেন। যেমনটা তিনি ভয় পেয়েছিলেন, বাড়ির ভেতরে ঢুকতেই তাকে সিয়ার রাগান্বিত চোখের মুখোমুখি হতে হলো। কোনো কথা না বলে তিনি দ্রুত নিজের কাজে লেগে গেলেন। রাতে ঘুমানোর সময় তিনি আবার সঞ্জয়ের কথা ভাবতে শুরু করলেন। সঞ্জয়ের পরিবারটি কত সুন্দর, তার ছেলেরা জয়বীরু তাকে কত সম্মান করে, তার নাতিটি কত মিষ্টি। আমার নাতিও তো প্রায় এত বড়ই হয়েছে, কিন্তু সে তো শুধু ছবিতেই নিজের পুত্রবধূ আর নাতিকে দেখেছে। কতবার বিমানকে বলেছি ভারতে চলে আসতে, কিন্তু সে তো সব ভুলে বসে আছে। ইস, যদি নিজের মায়ের শান্তির জন্য হলেও একবার আসত, তবে তিনি তার নাতি ও পুত্রবধূকে প্রাণ ভরে দেখতে পারতেন এবং তাদের ওপর নিজের মমতা উজাড় করে দিতে পারতেন। কিন্তু তার ছেলে তো খুব নিষ্ঠুর হয়ে গেছে। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সঞ্জয় সুখ দেখে হয়তো তার নিজের দুর্গতি আরও স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। কিন্তু এখন তিনি সঞ্জয়ের সঙ্গে বেশি দেখা করতে চাইছিলেন না, কারণ প্রতিদিন মেয়ের কাছে মিথ্যা কথা বলে এইভাবে অন্য কোনো ব্যক্তির সাথে দেখা করা তার কাছে ঠিক মনে হচ্ছিল না, যদিও তিনি তার বন্ধু হন। মেয়েকে পরিচয় করালেও কি বলে করাবেন? তার মেয়ে আর জামাই তার সম্পর্কে কি ভাববে? এমনিতেও তিনি জানতেন যে স্বার্থ ও লালসায় অন্ধ তার বাচ্চারা তার সাথে যুক্ত যে কোনো সম্পর্কে দোষ খুঁজে বের করবে। কিন্তু সঞ্জয়কে মানা করবেন কিভাবে বুঝতে পারছিলেন না, কারণ তার মন তো যেন শিশুদের মতোই পরিষ্কার। এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে তিনি ফেঁসে গিয়েছিলেন। সকালে উঠে তিনি আবার রোজকার কাজে লেগে গেলেন। 11টার সময় মোবাইল বেজে উঠল। দেখলেন সঞ্জয়ার নম্বর। ভালো হলো সাইলেন্ট মোডে ছিল, না হলে মেয়ের প্রশ্নবাণ শুরু হয়ে যেত। তিনি সঞ্জয়ের ফোন ধরলেন না এবং পুরো দিনটা কাজে ব্যস্ত থাকলেন। সন্ধ্যায় মেয়ে জামাইকে চা নাস্তা দিয়ে নিজেও চা খেতে বসেছিলেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে তার মন ঘাবড়ে গেল। অবশেষে সেটাই হলো যার ভয় তিনি পাচ্ছিলেন।
সঞ্জয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার গলা শুকিয়ে গেল। আরে এসো সঞ্জয়, তিনি খুব কষ্টে মুখ দিয়ে কথা বের করলেন। সঞ্জয় নিজেই নিজের পরিচয় দিলেন, তারপর হেসে তাকে নিজের পাশে বসালেন এবং খুব সহজভাবে তাকে নিকিতাজির সাথে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শুনে নিকিতাজি চমকে উঠলেন। কিছু বলতে পারার আগেই সঞ্জয় বললেন তিনি যে সিদ্ধান্তই নেবেন তা যেন ভেবে চিনতে নেন। নিকিতাজির যে কোনো সিদ্ধান্ত তার কাছে গ্রহণযোগ্য হবে। কিছুক্ষণ ধরে চলা কথাবার্তার সময় তার মেয়ে ও জামাইয়ের ব্যবহার সঞ্জয়ের প্রতি খুব রুক্ষ ছিল। সঞ্জয় চলে যেতেই মেয়ে তাকে তুলোধনা করল এবং এই পর্যন্ত বলে দিল যে, মা, এটাই কি সেই লীলা খেলা দেখানোর জন্য তুমি দিল্লি থেকে এখানে এসেছিলে? এখন তো তোমাকে মা বলতেও আমার লজ্জা হচ্ছে। জামাই কিছু বললেন না, কিন্তু তার ভাবভঙ্গিও তাকে আঘাত করার জন্য যথেষ্ট ছিল। নিজের ঘরে এসে নিকিতাজি অঝরে কাঁদতে লাগলেন। কোনো কিছু না করেও তিনি তাদের দ্বারা অপমানিত হলেন, যার জন্য তিনি তার পুরো জীবন বাজি রেখেছিলেন। তার মন আজ চিৎকার করে উঠল। তার সঞ্জয়ের উপরও রাগ হচ্ছিল যে তিনি এমনটা ভাবলেনও কিভাবে। এত তাড়াতাড়ি, মাত্র কাল পরশু দেখা হলো তাদের। তাকে না জিজ্ঞাসা করে, না জানিয়ে সঞ্জয় এমন সিদ্ধান্ত নিজেই কিভাবে নিলেন? কিন্তু তিনি এটাও জানতেন যে তার চিন্তা ও পরিস্থিতি দেখেই সঞ্জয় এমন সিদ্ধান্ত নিয়ে থাকবেন। তারা তাকে ভালো করে চিনতেন। কোনো রকম রাগঢাক না করে তিনি তার কথা সরাসরি অন্যকে এভাবেই বলতেন। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল। তার জীবন অনেক ঝঞ্ঝা দেখেছে, কিন্তু আজ তার চরিত্রের মানসম্মানও ঝুঁকির মধ্যে ছিল। তিনি তার মনকে সংযত করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু আজকের এই অপমানের কারণে প্রথমবার তার মন তার বিরুদ্ধেই বিদ্রোহ করে উঠল। তার জন্ম কি কেবল ত্যাগ আর বলিদানের জন্যই হয়েছে? তার কি নিজের কোনো অস্তিত্ব নেই, শুধু একজন স্ত্রী, পুত্রবধূ আর মা হওয়া ছাড়া? জীবনের এই বোঝা তিনি এতদিন নিজের নিয়তি মনে করে বহন করে এসেছেন। কেন? শুধু এই কারণে যে এই বাচ্চারা বড় হয়ে তাকে এইভাবে তিরস্কার করবে? আসলে তার ভুলটা কি? কিছু করার আগে কি মেয়ে আর জামাইয়ের উচিত ছিল না তার কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নেওয়া? তার মেয়ে কি তাকে শুধু এতটুকুই জানতে পেরেছিল? কিন্তু তিনি কার ব্যবহারের জন্য চোখের জল ফেলছেন? আর এ তো সেই মেয়ে যে তার মাকে নিজের বাড়ির চাকরানি মনে করেছে। তার কাছ থেকে কোনো ধরনের সম্মান আশা করা তো মূর্খতা মাত্র। যে মা সম্পত্তি পাওয়ার লোভে তার মাকে দুবেলা খেতে দিচ্ছে, সে তার মেয়ে হতে পারে না। এখন তিনি বুঝলেন যে অন্যদের কাছ থেকে যদি সম্মান চান, তবে আগে তাকে নিজেদের সম্মান করা শিখতে হবে, অন্যথায় এই সব এভাবেই চলতে থাকবে। কিছু একটা ভেবে তিনি উঠলেন। ঘড়িতে রাত ৯টা বাজছিল। বাইরে হলে এসে দেখলেন মেয়ে জামাই নেই। পরিস্থিতি অনুযায়ী রান্না করার তো কোনো প্রশ্নই ছিল না, হয়তো তাই তারা বাইরে খেতে গেছেন। শান্ত মনে তিনি অনেক ভাবলেন। হ্যাঁ, সঞ্জয় এটা জেনে বুঝেই করেছেন। যদি তিনি তাকে এই বিষয়ে একবার উল্লেখ করতেন, তবে তিনি কখনো রাজি হতেন না। নিজেই পরিষ্কারভাবে অস্বীকার করে দিতেন এবং তার বাচ্চাদের এই রকম নোংরা প্রতিক্রিয়া থেকেও অজ্ঞাতি থেকে যেতেন। তাহলে হয়তো নিজের জন্য বাঁচার তার ইচ্ছাটাও কখনো জাগত না। তার মনের আয়না পরিষ্কার হতে পারে, তাই সঞ্জয় তার ওপর জমা হওয়া ধুলো ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। এখনও তার জীবন শেষ হয়নি। এখন থেকে তিনি শুধু নিজের সুখের জন্যই বাঁচবেন। নিকিতাজি হেসে জীবনকে আলিঙ্গন করার সংকল্প নিলেন এবং সঞ্জয়কে ফোন করলেন। হালকা কিছু রান্না করে খেলেন এবং শান্তিতে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠলেন, মনটা খুব হালকা ছিল। তার প্রিয় গান অজান্তেই তার ঠোঁটে চলে এলো। গুনগুন করতে করতে তিনি তৈরি হতে লাগলেন। এই বিষয়ে তিনি উদাসীন ছিলেন যে বাইরে তার মেয়ে ও জামাই তার হাতের চায়ের জন্য অপেক্ষা করছেন। দরজার ঘণ্টা বাজল। নিকিতাজি দরজা খুললেন। বাইরে সঞ্জয় দাঁড়িয়েছিলেন। নিকিতাজি হেসে তাকে অভিবাদন জানালেন এবং ভেতরে ডেকে আরও একবার তার মেয়ে ও জামাইয়ের সাথে তার পরিচয় করালেন। ইনি হলেন তোমাদের হবু বাবা। আমরা আজই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আসতে চাইলে তোমরাও আমন্ত্রিত। তার মধ্যে হঠাৎ আসা এই পরিবর্তন দেখে মেয়ে ও জামাইয়ের মুখে কি ভাবনার উদয় হল, সেদিকে নজর না দিয়ে ৫০ বছর বয়সী নিকিতাজি সঞ্জয়ের হাত ধরে তার সাথে চললেন নিজের নতুন জীবনের দিকে। বন্ধুরা, যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, তবে অবশ্যই এটি শেয়ার করুন। যদি আপনারা এমন হৃদয়স্পর্শ করা গল্প শুনতে চান, তবে আমাদের ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।